ওকে, সেকশন 18। আচ্ছা 19-এ কি প্রবলেম তোমার বললা? স্যার এক্সপ্লেনেশন অন, হ্যাঁ হ্যাঁ এটাতে একটু সমস্যা। আচ্ছা 19টা আমি একবার ছোট করে একবার রিভিউ করে দিই হ্যাঁ তোমাদের কাছে। 19টা বেসিক্যালি একটা কথা বলে যে যখন একটা ডিউরিং দ্য কন্টিনিউয়েন্স অফ দ্য লিমিটেশন পিরিয়ড, মানে এখনো তোমার লিমিটেশন পিরিয়ড শেষ হয় নাই, তো ওই মুহূর্তে তোমার লিমিটেশন পিরিয়ড এখনো আছে, ইউ হ্যাভ দ্যাট টাইম, লাইক তোমার হাতে 3 বছর টাইম ছিল মামলা করার জন্য, অ্যান্ড ডিউরিং দ্যাট টাইম তুমি যার কাছ থেকে টাকা পাও বা যার এগেনস্টে তোমার মামলা করার রাইট আছে, দ্যাট গাই রিটেন একটা অ্যাকনলেজমেন্ট দিল। কি দিল? রিটেন একটা অ্যাকনলেজমেন্ট দিল। এখন অ্যাকনলেজমেন্ট মানে কি? অ্যাকনলেজমেন্ট মানে হলো সে স্বীকার করলো যে তোমার কাছ থেকে, সরি তুমি তার কাছ থেকে টাকা পাও বা তুমি তার কাছ থেকে অমুক জিনিসটা পাও। বুঝা গেল? এখন সে যদি বলে যে তুমি পাও কিন্তু আমি তোমাকে দেব না, তাও সেটা একটা অ্যাকনলেজমেন্ট। বুঝছো? জি সে স্যার। যদি বলে, কিন্তু সে যদি বলে যে তুমি পাওই না, তাহলে সেটা কোনো অ্যাকনলেজমেন্ট না। অ্যাকনলেজমেন্ট মিন্স অ্যাকসেপ্টিং সামথিং। তো সেটা যদি রিটেন হয় অ্যান্ড ইট ইজ ডিউরিং দ্য কন্টিনিউয়েন্স অফ দ্য লিমিটেশন পিরিয়ড, তাহলে যেদিন সে অ্যাকনলেজমেন্ট দিছে ওই দিন থেকে আবার নতুন করে লিমিটেশন পিরিয়ড গণনা শুরু হবে। ঠিক আছে? এই কথাই এখানে বলা আছে। এখন তুমি এক্সপ্লেনেশন 1টা বুঝতেছো না, তাই তো? জি স্যার, অনটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ফর দ্য পারপাস অফ দিস সেকশন, এই সেকশনের উদ্দেশ্য পূরণকল্পে an acknowledgement may be sufficient though it omits to specify the exact nature of the property or right. আচ্ছা, মানে অ্যাকনলেজমেন্টটা যে আসলে তোমার খুব স্পেসিফিক ভাবে বলতে হবে যে তুমি কি ধরনের রাইট, বেসিক্যালি মনে করো সময় আসে তুমি আজমেরি জাহান মিমের কাছ থেকে টাকা পয়সা পাও, ঠিক আছে? এখন সেটা কি কারণে পাও, এটাও তো লাইক তুমি তার কাছ থেকে কিসের জন্য টাকা পাও? তুমি তাকে মাল ডেলিভারি করছিলে বা সামথিং লাইক দ্যাট, তুমি তাকে কিছু প্রোডাক্ট ডেলিভারি করছিলে, এই জন্য তুমি হচ্ছে তার কাছ থেকে টাকাটা পাও, সে টাকাটা শোধ করে, এই জন্য তোমার রাইটটা ক্রিয়েট হয়েছে। এখন আজমেরি জাহান মিম ও যদি স্পেসিফাই না করে দেয় যে তুমি কি কারণে টাকা পাও বা কিসের জন্য তোমার কাছ থেকে তার ডিউ হয়েছে, তারপরেও তোমার ওটাকে অ্যাকনলেজমেন্টই ধরা হবে। বুঝছো? যদি সে স্বীকার করে, শুধুমাত্র এইটুকু লেখে যে তুমি টাকাটা পাও, এতটুকু যদি লেখে, এক্স্যাক্টলি কি পাও, কিসের জন্য পাও, এত ডিটেইলে যদি নাও যায়, তারপরেও দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর দিস সেকশন। ওকে, মানে হচ্ছে স্যার পারপাসটা যদি মেনশন নাও করে, তারপরেও সে যদি জাস্ট স্বীকার করে হ্যাঁ পাও, তাইলেও আমি তার কাছে সেটা ক্লেম করতে পারবো, বা হ্যাঁ সেটাকে হ্যাঁ, আমি রিটেন স্টেটমেন্ট কিংবা যে অ্যাকনলেজমেন্ট হিসেবে ধরতে পারবো। রিটেন অ্যাকনলেজমেন্ট হিসেবে ধরবো। তারপরে দেখো দেখো দেখো, or it is accompanied by refusal to pay, যদি বলে যে তুমি পাও কিন্তু আমি দেব না, অথবা ডেলিভার or perform or permit to enjoy, or is coupled with a claim of set off, or is addressed to a person other than the person entitled to property right. মনে করো তোমার কাছে পাঠাই দিকে জয়ের কাছে পাঠাই দিছে মেসেজটা, তারপরেও ধরা হবে অ্যাকনলেজমেন্ট সে দিছে। বুঝছো? তো এতটুকু জানলে হবে, এই কয়েকটা জিনিস জানলেই হবে। বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, বাকিদের কোনো প্রশ্ন আছে আগের কোনো ক্লাস থেকে? বনি ইয়ামিন আছেন? আর ইউ দেয়ার? আসসালামু আলাইকুম স্যার। আধার 17 নাম্বার সেকশনটা যদি একটু ছোট করে বলতেন। আচ্ছা দাও, সোনিয়া মির্জা, তোমার আগে আমি বনি ইয়ামিনকে একটু জিজ্ঞেস করি, কি খবর বলো দেখি। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। গত ক্লাসটা আমি জয়েন করতে পারিনি, একটু হ্যাঁ আমি ব্যস্ত দেখলাম লাস্ট ছিলাম এই ক্লাসে জন্য। আপনি ছিলেন না। জি স্যার, তো এই জন্য একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে স্যার। ইনশাল্লাহ মানায় নিব স্যার পরবর্তীতে। মানে বুঝতে কষ্ট হচ্ছে নাকি জয়েন করতে কষ্ট হচ্ছে, কোনটা? না না স্যার, বুঝতে কষ্ট হচ্ছে না স্যার। গত ক্লাসটা তো মানে অ্যাটেন্ড করতে পারি না। গত ক্লাস অ্যাটেন্ড করতে পারলে স্যার এই ব্যাপারটা বুঝতে পারতাম। এখন স্যার এখন ক্লিয়ার না স্যার আর কি বিষয়টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এখন সোনিয়া মির্জা বলো, 17 বোঝো নাই? জি স্যার, 17 একটু আচ্ছা, সংক্ষেপে ব্যাপারটা বলেন। হচ্ছে এরকম, এখানে যেটা বলছি ইফেক্ট অফ ডেথ বিফোর রাইট টু সু অ্যাক্রিউস। আচ্ছা, রাইট টু সু মানে কি? মামলা করার অধিকার। মামলা করার অধিকার। তো মামলা করার অধিকার কখন তৈরি হয়? যখন কজ অফ অ্যাকশন এরাইজ হয়। জি কজ স্যার, অফ কোনো অ্যাকশন একটা কখন ঘটনা এরাইজ হয়? ঘটে। যখন ঘটনা উদ্ভব হয়। জি স্যার। এটাই তো বেসিক্যালি। জি স্যার। উইদাউট এনি রিজন তুমি তো মামলা করবে না কাউকে, আর কোর্ট এটা এন্টারটেইনও করবে না।
এখন প্রশ্ন হলো, যদি এমন কোনো ব্যাপার থাকে যে মামলা করার অধিকার অ্যারাইজ হওয়ার আগেই কোনো ব্যক্তি মারা গেছে, তখন তার যদি কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকে, তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যেদিন মামলা করার জন্য কেপেবল হবে সেদিন থেকেই সে মামলাটা করতে পারবে এবং সেদিন থেকে তার টাইমটা গণনা শুরু হবে। জি স্যার, বুঝি না, আগের সোনিয়া? সেকশনের সাথে সিমিলার। বুঝতে পেরেছি স্যার, আর বলতে হবে না। বললাম স্যার এটা আগের সেকশনের সাথে মানে মিল আছে। এটা আমি একটু তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো তুমি সোনিয়া হচ্ছে কাকে, মারুফাকে 10 বস্তা চাল দিছো, ঠিক আছে? মারুফাকে 10 বস্তা চাল ডেলিভারি করছো এবং মারুফার হচ্ছে আগামী মাসের মে মাসের 2 তারিখে বা 1 তারিখে, মে মাসের 1 তারিখে তোমাকে টাকাটা পাঠানোর কথা, ঠিক আছে সোনিয়া? জি স্যার। ওকে, কিন্তু মে মাসের 1 তারিখের আগেই সোনিয়া মারা গেল। ওকে, এখন জি স্যার। সোনিয়া যদি একটা সন্তান রেখে যায়, তাহলে সেই সন্তান তো সাথে সাথে মামলা করতে পারতেছে না, কারণ তার যদি 18 18 বছর বছর হয় না। বয়স হয় তাহলে ক্যাপেবল হলে তারপর করতে যেদিন পারবে। সে কেপেবল হবে সেদিন থেকে টাইমটা গণনা শুরু হবে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তবে এটার এক্সেপশন আছে কয়েকটা ক্ষেত্রে। 3 ক্ষেত্রে তোমার এই জিনিসটা, এই সুযোগটা পাওয়া যাবে না। প্রিএমশন রাইটের ক্ষেত্রে, সুট ফর পজেশন অফ ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে, আর হেরিডিটারি অফিসের ক্ষেত্রে। প্রিএমশনটা তোমরা সহজেই বুঝতেছো, প্রিএমশন কি জিনিস, তাই তো? জি স্যার। আরেকটা হচ্ছে তোমার সুট ফর পজেশন অফ ইমুভেবল প্রপার্টি। আচ্ছা, রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি নিয়ে আমাদের এসআর অ্যাক্টে একটা আলোচনা আছে, সেকশন 8 এবং সেকশন 9। ওকে, বুঝলা? জি স্যার। জি স্যার। এবং সেকশন 9, তো ওখানে টোটাল কত বছর টাইম দিয়েছে জানো? 12 বছর। তুমি 12 বছরের মধ্যে হ্যাঁ স্যার, এটা জানি। হ্যাঁ, সর্বোচ্চ 12 বছরের মধ্যে তুমি তোমার রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি করতে পারবা। মানে তোমার কোনো ইমুভেবল প্রপার্টি যদি কেউ দখল করে ফেলে, তুমি সেটা রিকভারি করতে পারবা, রিকভারি অফ পজিশন। এখন জি স্যার। এই ক্ষেত্রে বলা আছে, এই যে 17 নম্বর ধারায় যেমন তোমাকে বললো যে আপনার রাইট টু সু তৈরি হওয়ার আগেই যদি আপনি মারা যান এবং আপনার রাইট টু সু তৈরি হওয়ার আগেই মারা যান এবং কি বলে তার আপনি মারা যাওয়ার পরে আপনার রাইট টু সু অ্যারাইজ হয়েছে, তখন যদি আপনার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যতদিন না পর্যন্ত মামলা করার অধিকারী হচ্ছে ততদিন পর্যন্ত আমরা টাইম গণনা করব না। এই কথা তো সাধারণ কথা, সেকশন 17 বলতেছে এটা 3টা ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না। একটা হচ্ছে প্রিএমশন, একটা হচ্ছে কি বলে সুট ফর রিকভারি অফ পজিশন, আর আরেকটা হচ্ছে তোমার সুট ফর হেরিডিটারি অফিস, ঠিক আছে? এই 3টা ক্ষেত্রে তোমাকে অবশ্যই মামলা উইদিন দা স্পেসিফাইড টাইমই করতে হবে। তার মানে রিকভারি অফ পজিশনের মামলা তোমাকে 12 বছরের মধ্যেই করতে হবে। সেকশন 17 তোমাকে সেখানে কোনো ধরনের প্রোটেকশন দেবে না। অথবা তোমার প্রিএমশনের যে মামলা, প্রিএমশনের মামলাটা তোমাকে অবশ্যই ওই যতটুকু টাইম দেয়া আছে ততটুকু টাইমের ভিতরেই করতে হবে। জয়, প্রিএমশনের জন্য কত বছর টাইম দেয়া আছে? 1 বছর না? 1 বছর স্যার, 1 বছর, 1 ইয়ার, ঠিক আছে? ফ্রম দ্য ডেট অফ দ্য সেল, যেদিন থেকে বিক্রি হয়েছে ওদিন থেকে 1 বছরের মধ্যে মামলা করতে হয়। তো ওই টাইমটার ভেতরেই করা লাগবে, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। ওকে, আর একটা হচ্ছে সুট ফর হেরিডিটারি অফিস। হেরিডিটারি অফিস মানে হচ্ছে বাবা মারা গেলে ছেলে তোমার হচ্ছে সেই অফিসে বসে, এরকম কিছু অফিস থাকে। অফিস মানে বলতেছে এরকম কিছু পোস্ট থাকে। যেমন মনে করো কোনো একটা মন্দিরে মনে করো একজন সেবক আছে, তো ওইখানে অনেক সময় বলা থাকে যে এই মন্দিরে সেবক মারা গেলে সেবকের সন্তান সেখানে তোমার সার্ভ করবে, সে মারা গেলে তার সন্তান, মানে বংশ পরম্পরায় তারা সার্ভ করবে। এই সব ক্ষেত্রেও তোমার কোনো ধরনের কি নাই, এই সুযোগটা নাই। এই তোমার এই সেকশন 17 তোমাকে এই প্রোটেকশনটা দেবে না, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এবার আমরা 18তে যাই। হ্যাঁ, 18 নম্বর সেকশনটা বলতেছে ইফেক্ট অফ ফ্রড। আচ্ছা, ইফেক্ট অফ ফ্রড এটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। এটা থেকেই আমাদের প্র্যাকটিক্যাল ইউজগুলো হচ্ছে, প্র্যাকটিক্যালি তোমার হচ্ছে মামলাগুলো হয় 18 নম্বর সেকশন থেকে বেসিক্যালি। মানে ফ্রড যেদিন থেকে ডিসকভার হবে ফ্রড, সেদিন থেকে টাইম গণনা শুরু হবে। তার আগে কোনো ধরনের টাইম নাই বলেই ধরা।
সোজা বাংলায় যেটা সেটা হলো, মনে করো কেউ জোর করে দখল করে, রেটটা দিয়েই দিছে তোমার sorry, তো কেউ মনে জোর নাই। করে তোমাকে ফ্রড করে লুকায়ে তারপরে তোমার তোমার কোনো সময় তো 2 দলিল টাকা টলিল কম দেয়া বানাই হইলো, ফেলছে, ওটা তো আর না করিনি। তুমি সেই দলিল বাতিলের মামলা হোক বা সেই দলিলটা ডিক্লেয়ার করতে সেটা চাচ্ছ দেয়নি। ভয়েড হিসেবে, যাই করতে চাও না কেন, হুম, যেদিন তোমার নজরে আসবে যে দলিল এরকম আছে, সেদিন থেকে একটা, টাইমটা গণনা শুরু হবে। 2টা, বুঝছো? 3টা, 4টা, মানে বেসিক্যালি ব্যাপার হলো এরকম, 5টা, যদি কোথাও ফ্রড প্রুফ করতে 6টা, পারো তাহলে তারপরে ওরে বাবা 7টা, যতদিন পর্যন্ত তোমার নজরে ছিল না জিনিসটা, মানে এটার লোকে ততদিন জান পর্যন্ত খুব তোমার কম। কোনো ধরনের টাইম গণনা হবে না। একটা এটা উদাহরণ এখন দিয়ে বুঝাই তোমাকে। আইসিইউতে আছে মনে হয়। উদাহরণটা হচ্ছে, মনে করো এটা মলম লাগালাম। আমাদের সোনিয়া মির্জা তোমার আর কিছু কিনবে না? তাহলে কিনে নেওয়া হোক। জোর করে তার শ্বশুরের কাছ থেকে টিপসই দিয়ে একটা দলিল বানায় রাখছে। কি সোনিয়া মির্জা? ইয়া আল্লাহ স্যার, এটা কি বললেন? সোনিয়া মির্জা তার শ্বশুরের কাছ থেকে তাকে ভুলায় ভালায় একটা সিগনেচার করায় নিছে একটা দলিলের ভিতরে, এবং সেই দলিলে লেখা আছে যে তার শ্বশুরের সমস্ত সম্পত্তি সম্পত্তি এখন থেকে আমার। হেবা নামা হয়ে গেল কার নামে? সোনিয়া মির্জার নামে, এবং সোনিয়া এখন রেজিস্ট্রেশন করে। আমার শ্বশুর জানতে পারলো মোটামুটি 2 বছর পর যে হ্যাঁ এটা আমি করছি, 2 বছর তাহলে না, 2 বছর পর থেকে যদি কি 10 এটা বছর মানে 10 বছর পরেও জানে যে আসলে তুমি এই কাজ করছো, তখন ওই যেদিন জানবে সেদিন থেকে তোমার হচ্ছে, সেদিন থেকে এটা লিমিটেশন পিরিয়ড শুরু হবে মামলা সেদিন করার। থেকে টাইমটা গণনা শুরু হবে লিমিটেশনের জন্য। বুঝছো? জি স্যার। এটা আমরা একটু দেখি 18 নম্বর আমার সেকশনটা মনে নাই কি যে বলছে। তোমার কইছিলাম কি। বলতেছে যে where any person having a right to institute a suit or make an application has, by means of fraud, been kept from the knowledge of such right or of the title on which it is founded. মানে বেসিক্যালি ফ্রডের মাধ্যমে চকলেট আচারের মতো। তোমার কাছ থেকে, মানে তোমার যে একটা মামলা করার অধিকার আছে তুমি জানোই, বিকজ ইউ হ্যাভ নরম বিন নরম ফ্রডেড। থাকে, এগুলো বুঝছো? সিরিয়াস মানে ইউ ডিডন্ট গেট দ্য পয়েন্ট, তুমিও জানতাই না যে তোমার বিরুদ্ধে ফ্রড করা হয়েছে। কারণ কি? তুমি তো জানো না যে তোমার সাইন নেওয়া হয়েছে কিসের জন্য। ঠিক আছে? সো বেসিক্যালি তোমার যে মামলা করার একটা অধিকার আছে বা মামলা করার একটা রাইট আছে, এটা তুমি জানোই না, বিকজ ইউ হ্যাভ বিন ডিফ্রডেড। ওকে। অথবা where any document necessary to establish such suit has been fraudulently concealed from you, অথবা কোনো একটা মামলা করার জন্য জরুরি কোনো ডকুমেন্ট তোমার কাছ থেকে তোমাকে ফ্রড করে সেটা লুকায় রাখা হয়েছে, যাতে করে তুমি কি না করতে পারো, মামলা করতে পারো। এবং মামলা করতে গেলে কি হবে? ওই ডকুমেন্টটা লাগবে। তাহলে 2টা পয়েন্ট। একটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে তোমার কোনো একটা মামলা করার রাইট আছে বা অ্যাপ্লিকেশন করার রাইট আছে, এটা সম্পর্কেই তুমি জানো না, বিকজ ইউ হ্যাভ বিন ডিফ্রডেড। 2 নম্বর পয়েন্ট, তুমি জানো তোমার মামলা করার রাইট আছে, বাট তোমার যে ডকুমেন্টটা দিয়ে মামলা করতে হবে সেই ডকুমেন্টটাই লুকায় রাখা হয়েছে, যাতে করে তুমি মামলাটা না করতে পারো। 2টা পয়েন্ট। ঠিক আছে? ওকে, ঠিক আছে। The time limited for instituting the suit or making an application shall be computed from the time when the fraud has first become known to the person injuriously affected thereby. তার মানে টাইম কখন থেকে গণনা শুরু হবে? যখন সে প্রথম জানতে পারবে যে কি হয়েছে বলতো, তাকে ফ্রড করা হয়েছে। অথবা in the second case or the case of concealment, when he first had the means of production it or compelling its production. মানে 2টা ক্ষেত্রে বললাম না, প্রথম ক্ষেত্রে হচ্ছে তোমাকে ফ্রড করা হয়েছে এবং যার ফলে তুমি জানো না তোমার মামলা কবে করতে হবে বা মামলা করতে হবে কিনা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি জানো মামলা করতে হবে, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য ডকুমেন্ট বিকজ ইট ইজ কনসিলড ফ্রম ইউ। সো 2টা সিচুয়েশন। প্রথম ক্ষেত্রে বলতেছে যেদিন তুমি জানবা প্রথম ফ্রড কবে, মানে ফ্রড তোমার মাথায় যেদিন আসবে বা ফ্রড তোমার নলেজে যেদিন আসবে, তখন থেকেই তোমার টাইম গণনা শুরু হবে। আর সেকেন্ড ক্ষেত্রে যেহেতু ডকুমেন্টই লুকায় রাখা হয়েছে, ডকুমেন্টই তোমার কাছ থেকে দূরে রাখা হয়েছে, যেদিন তুমি ওই ডকুমেন্টটা প্রডিউস করার মতো কেপেবল হবা, সেদিন থেকে টাইম গণনা শুরু হবে। বুঝছো? তাহলে পাও কি করব? জি স্যার। বাকিদের কোনো কোশ্চেন আছে? স্যার আরেকবার একটু বললে ভালো হয়, বুঝতে পারিনি আচ্ছা, ভালো। আবার বলি, এখানে 2টা সিচুয়েশন। ফ্রড 2 ভাবে করা যায়। একটা হচ্ছে তোমাকে এমন ভাবে ফ্রড করা হয়েছে যে তুমি জানো না যে তোমাকে মামলা করতে হবে। কারণ কি? ওই যে সোনিয়া যেভাবে ফ্রড করছে, তার শ্বশুর জানেই না আচ্ছা, যে মামলা করা লাগবে তার, বিকজ সে তো বোঝেই নাই যে তাকে ফ্রড করে তার জমি তুমি নিয়ে নেওয়া হয়েছে। একটা সিচুয়েশন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এমন ফ্রডও হতে পারে যে তুমি জানো যে ফ্রড করা হয়েছে, বাট যে ডকুমেন্টটার থ্রুতে তোমাকে মামলা করবা তুমি, ওই ডকুমেন্টটা তোমার হাতে নাই, কারণ ওটা লুকায় রাখা হয়েছে। ঠিক আছে?
তাহলে দেখো, প্রথম সিচুয়েশনের জন্য টাইম গণনা শুরু হবে যখন তোমার নলেজে আসবে ফ্রড, বিকজ তুমি জানতা না, এন্ড হোয়েন ইউ নো, তখন থেকে টাইম গণনা শুরু হবে। 2 নম্বর ক্ষেত্রে টাইম গণনা শুরু হবে যখন তোমার হাতে ওই ডকুমেন্ট আসবে অথবা ওই ডকুমেন্ট প্রডিউস করার মতো তোমার সক্ষমতা হবে, তখন থেকে টাইম গণনা শুরু হবে। বুঝছো? জি স্যার। তার মানে স্যার আমি জানতে পারছি কিন্তু আমার কাছে ডকুমেন্টটা নাই, তো সেই ক্ষেত্রে আমার টাইমটা গণনা শুরু হবে না। না মানে তোমার কাছে, হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমাকে এমন ভাবে ফ্রড করা হয়েছে যে তুমি জানোই না যে তোমার মামলা করার কোনো রাইট আছে বা তোমার মামলা করা দরকার, কারণ ফ্রডটা টোটালি লুকায় করা হয়েছে, মানে তোমাকে বুঝতেই দেওয়া হয়নি তুমি ফ্রডেড হয়েছো। তাহলে তখন যেদিন ফ্রডেড হয়েছো ওইটা তোমার মাথায় আসবে, সেদিন থেকেই তুমি মামলা করতে, মানে সেদিন তোমার মামলা করার টাইমটা গণনা শুরু হবে। কিন্তু দেখা যাচ্ছে যে তোমার কাছে ডকুমেন্টটা নাই, যে ডকুমেন্টটার থ্রুতে তুমি ফ্রডেড হয়েছো, তখন যেদিন তোমার ওই হাতে ডকুমেন্ট আসবে তখন তুমি মামলা করতে পারবে, মানে তখন থেকে মামলার জন্য টাইম গণনা শুরু হবে। বুঝছো? জি স্যার। তো ফ্রড দুই ভাবে হয়, একটা হচ্ছে খুব সূক্ষ্মভাবে ফ্রড করা, যেখানে তুমি বুঝোই নাই তুমি ফ্রডেড হয়েছো, সেক্ষেত্রে যেদিন তোমার নলেজ আসবে সেদিন থেকে টাইম গণনা শুরু হয়ে যাবে, বিকজ ডকুমেন্টে তোমার কাছে আছে, ইউ নো এভরিথিং অ্যাবাউট দিস, এবং তোমার ডকুমেন্ট, অনেক সময় ডকুমেন্ট নাও লাগতে পারে মামলা করার জন্য। সো ইন দ্যাট কেস যেদিন থেকে তোমার নলেজে আসছে সেদিন থেকেই টাইম গণনা শুরু হয়ে যাবে। বাট ইন এ ডিফারেন্ট কেস, যেখানে একটা ডকুমেন্ট লাগবে মামলা করার জন্য and you don't have that document because you have been defrauded, so তখন যখন তোমার হাতে ওই ডকুমেন্টটা আসবে অথবা you have that right to produce that document, তখন থেকে টাইম গণনা শুরু হবে, কারণ এখানকার প্রি কন্ডিশনই হচ্ছে ডকুমেন্টটা জরুরি। বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা বুঝলা তো তাহলে নাকি? এই কথা বলো না কেন? জি স্যার। জি স্যার। ওকে, এখন তুমি কার কার বিরুদ্ধে তোমার হচ্ছে মামলা করতে পারবা? এগেইনস্ট দ্য পারসন গিলটি অফ দ্য ফ্রড, মানে যে ব্যক্তি তোমাকে ফ্রড করছে, অথবা অ্যাক্সেসরি দেয়ার টু, মানে অথবা যে তাকে হেল্প করছে, সে এদের দুইজনের এগেইনস্টেই করতে পারবা, অথবা এগেইনস্ট এনি পারসন ক্লেমিং থ্রু হিম আদারওয়াইজ দেন ইন গুড ফেইথ অ্যান্ড ফর ভ্যালুয়েবল কনসিডারেশন। ব্যাপারটা হচ্ছে এমনও হতে পারে যে তোমার কাছ থেকে ফ্রড করে জমি নিয়ে সে আবার আরেকজনের কাছে বিক্রি করে দিছে, তার বিরুদ্ধেও তুমি হচ্ছে ফ্রডের মামলা করতে পারবে। বুঝছো? তাহলে ফ্রডের মামলা করা যাবে প্রথমত যে তোমাকে ফ্রড করছে অথবা তাকে হেল্প করছে, অথবা সে ফ্রড করে ওই জমিটা আরেকজনের কাছে বিক্রি করে দিছে, যে কি করছে সে দেখেই নাই যে আসলে এখানে ফ্রড হয়েছে, সে খোঁজেই নাই। দেখো, এগেইনস্ট এনি পারসন ক্লেমিং থ্রু হিম, মানে কি ওই ফ্রড করা ব্যক্তির থ্রুতে সে ক্লেম করতেছে, তার কাছ থেকে যেহেতু কিনছে। আদারওয়াইজ দেন ইন গুড ফেইথ, সে গুড ফেইথই কেনে নাই, সে জানতো এখানে ফ্রড করা হয়েছে তারপর কিনছে, পরে ভ্যালুয়েবল কনসিডারেশন, টাকাও হয়তো দেখা যাচ্ছে দেয় নাই, এমনও হতে পারে অনেক সময়। যাতে করে কি হয়, তো মানে এমন দেখা যায় যে কি বলে, ফাইল দ্য সুট এগেইনস্ট 3 টাইপ অফ পারসনস: দ্য পারসন হু ফ্রডেড ইউ, দ্য পারসন হু হেল্পড হিম, আর দ্য পারসন থ্রু হুম সামওয়ান ইজ ক্লেমিং। ওকে স্যার লাস্টের পয়েন্টটা আবার একটু বললে ভালো হয়। লাস্টের পয়েন্ট হচ্ছে এই যে সোনিয়া মির্জা তার শ্বশুরের কাছ থেকে যে তোমার ফ্রড করে জমি নিয়ে নিল, ওইটা ওই সময় নিয়ে আমি শিমুর কাছে বিক্রি করে দিছি, শিমুর কাছে বিক্রি করে দিছে, আর শিমু জানে যে ফ্রড করে জমি নিছে, তাহলে সোনিয়ার শ্বশুর এখন তোমার বিরুদ্ধে আমার শ্বশুর শিমুর নামে মামলা করবে যায় ও ফ্রড করা জমি কিনছে কেন। বুঝছো? আরে বুঝলে বলো হ্যাঁ, না বলে না। আর শিমু যদি স্যার না জেনে থাকে তাহলে? না জানলে সমস্যা নাই, বাট এখানে তো বলছে যে গুড ফেইথ। গুড ফেইথ মানে কি? গুড ফেইথ মানে উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, তার মানে তাকে খোঁজ নেওয়া লাগবে জমিটা কি রকম। না জেনে নিলেও তো ওইটা ওকে প্রুভ করতে হবে, আর এইটা তোর দায়িত্ব যে ও জেনে বুঝে একটা জমি কেনার আগে কিছু বেসিক দায়িত্ব থাকে কারণ, জমিটা ওর কিনা, ঠিক আছে, আদৌ কিছু রাইটসও থাকে কিছু ডিউটিও থাকে, এগুলা তো জানতে হবে। দিস ইজ দ্য ডিউটি অফ দ্য বায়ার। ও যদি এরকম ডিউটি অ্যাভয়েড করে, দ্যাট উইল
বি কনসিডার্ড যে ও গুড ফেইথে নেয় নাই। বুঝছেন? স্যার এটা থেকে কেমন কোশ্চেন আসতে পারে? 18 নম্বর সেকশন থেকে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ফ্রড, অথবা প্রশ্ন দিতে পারে যে কার কার বিরুদ্ধে ফ্রডের মামলা করা যেতে পারে, কতজন ব্যক্তি, টোটাল 3 ধরনের ব্যক্তি, ঠিক আছে? স্যার দিতে একটু আসবে। স্লোলি বলেন, লেখা শেষ করতে পারি না। স্লোলি বলতে গেলে তো ক্লাসই শেষ করতে পারবো না গো। স্যার লিখতে হয় তো এর জন্য। ক্লাস তো রেকর্ডে এই তোমরা হচ্ছে, তাই না? পরে দেখে দেখে লিখবেন। তোমরা যে রেকর্ডের রেকর্ড ব্যবস্থা করো, করছেন সে একটু দিয়ে দিয়েন পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা রেকর্ডের ব্যবস্থা করো, বুঝছো? চাইমালি খান, তুমি দিয়ে দিও। আমি সব দিয়ে দেবো, চাই দুনিয়ায় যত রেকর্ড আছে প্রশ্ন সব আপলোড করে দেবো। এই কথা বলে না। প্রশ্ন হতে পারে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ফ্রড, কাদের বিরুদ্ধে ফ্রডের মামলা করা যায়, টোটাল 3 ধরনের ব্যক্তি। প্রিলিতে আসতে পারে কয় ধরনের ব্যক্তির এগেইনস্টে ফ্রডের মামলা করা যায়, 1 2 3, ওকে? আর কখন থেকে ফ্রডের সময় গণনা শুরু হবে, এই যে অংশটুকু। বনিয়ামিন বুঝতেছেন? বনিয়ামিনই তো নাই। স্যার নিশ্চয়ই ঘুমায় গেছে। উনি কি? হতেও পারে ওয়াশরুমে গেছে। হ্যাঁ, ওয়াশরুমে যাইতে পারে, হোয়াট এভার। ওকে, বুঝা গেল এবার? এই বুঝলা? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এতদূর তো ক্লিয়ার নাকি? এবার 20 নম্বর জি সেকশন স্যার। ইফেক্ট অফ পেমেন্ট অন অ্যাকাউন্ট অফ ডেট অর ইন্টারেস্ট অন লিগেসি। দেখো এই 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 সেকশনে কি দেখছিলাম, ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং দেখলাম না 19-এ, আর 20-এ দেখতেছি আমরা সেটা হলো ইফেক্ট অফ পেমেন্ট অন অ্যাকাউন্ট অফ ডেট অর ইন্টারেস্ট অন লিগেসি। আসলে এই জিনিসটা মোটামুটি সেকশন 19-এর মতোই। 19-এ যেমন বলতেছে যে ডিউরিং দ্য কন্টিনিউয়েন্স অফ দ্য লিমিটেশন পিরিয়ড, মানে লিমিটেশন পিরিয়ড শেষ হওয়ার আগে যদি কেউ লিখিতভাবে অ্যাকনলেজ করে তাহলে নতুন পিরিয়ড গণনা শুরু হয়, মানে টাইম পিরিয়ড নতুন করে আবার ওখান থেকে শুরু হয়। 20-এ বলতেছে ডিউরিং দ্য কন্টিনিউয়েন্স অফ দ্য লিমিটেশন পিরিয়ড। দেখো তুমি একটু জিনিসটা বোঝো, মনে করো জয় তোমার খন্দকার আসপিয়াকে তোমার কি দিছে, 1 লক্ষ টাকা ধার দিছে। এখন খন্দকার আসপিয়া কিছুদিন পরে 50,000 টাকা ফেরত দিল, তাহলে খন্দকার আসপিয়া কি স্বীকার করলো বলো তো? মোটামুটি কি একটা জিনিস ও সেটা করছে। ওকে স্বীকার হ্যাঁ, করতেছে না, টাকাটা এটা দিচ্ছে। টাকা দেওয়া মানে তো ও সেটা করছে, যেটার জন্য মামলা করবে বা করছে। হ্যাঁ মানে ও কি স্বীকার করতেছে না, মানে হ্যাঁ, ইমপ্লাইডলি ও তো স্বীকারোক্তি ইমপ্লাইডলি একটা স্বীকারোক্তি আসতেছে যে হ্যাঁ আমি টাকা স্যার। পাই তোমার কাছে, আমি কিছু দিছি। দিছি। তো বিষয়টা এরকম যে যখন কোনো একটা ডেট থাকে, ডেট মানে দেনা থাকে কারোর কাছে, এবং ওই দেনা চলাকালীন সময়ে যতবার পেমেন্ট করবা তুমি ততবার নতুন করে টাইম গণনা শুরু হবে সেখান থেকে, বুঝছো? স্যার এটা কি একটা মামলা চলাকালীন সময়ে? না না, মামলা চলাকালীন না, তুমি এখনো মামলা করোই নাই, মামলা নাও করা লাগতে পারে তোমার, বুঝছো? কারণ সে তো ধরলাম স্যার আমি কারো কাছে হচ্ছে 5 লক্ষ টাকা পাই, হ্যাঁ। এখন আমি তারে বললাম যে আমি মামলা করব, এখন সে মামলা করার আগেই হচ্ছে আমাকে 1 লাখ টাকা দিল। হ্যাঁ এখন অনেক দিন আবার ওয়েট করাইলো, এখন আমি হচ্ছে ওই 1 লাখ টাকা যেদিন দিছে, যদি বাকি 4 লাখ টাকার মামলা করতে চাই তাহলে যেদিন 1 লাখ টাকা দিছে তারপরেই থেকে লিমিটেশন পিরিয়ডটা ধরা হবে। না পরের দিন কেন করতে হবে, যেদিন 1 লাখ টাকা দিয়েছে ওই দিন থেকে আবার নতুন করে লিমিটেশন তোমার পিরিয়ড শুরু সুবিধা। হবে। লিমিটেশন পিরিয়ড সেই দিন থেকেই শুরু হবে। মনে করো তোমাকে 1 লাখ টাকা দিছে যেদিন তোমার লাস্ট ডেট অফ লিমিটেশন পিরিয়ড, তাহলে আবার নতুন করে তুমি পুরো সময়টা পাবা। আচ্ছা, বুঝতে পারছি স্যার। মানে এটা বেসিক্যালি এটা মানে হলো এই টাকাটা দেয়া মানে হলো এরকম যে ভাই তুমি টাকা পাও, আমি স্বীকার করলাম। আলটিমেটলি এটাই তো, স্বীকার না করলে আর টাকা দিচ্ছে কেন? আর টাকা দিলেই তো আলটিমেটলি স্বীকার হয়ে গেল। আর স্বীকার করলে কি হয়, নতুন করে টাইম পিরিয়ড শুরু হয়। এই যে বুঝছিস? মানে হচ্ছে স্যার এটা এক্সপ্রেস ভাবে দিচ্ছে না, এটা ইমপ্লাইড ভাবে দিচ্ছে উনি। হ্যাঁ, ইমপ্লাইড ভাবে স্বীকার করতেছে সে, ডিরেক্টলি বলতেছে না। আর ডিরেক্টলি বলার ব্যাপারে তো 19 নম্বর সেকশনে বলাই আছে, এক্সপ্রেসলি লিখে দিচ্ছে সে তখন।
না ঠিক আছে? জি, পেয়ারার স্যার। লেগে এখন গলা নষ্ট করা যাবে না। ওকে, পেয়ারার বাকিটা জন্য বুঝছো কি যারা গলা মিস নষ্ট করা করছো? যাবে? আরে কো আপনার নিলেন না তো, বুঝছো? দেখা করবার করলাম জ্বর ভালো হইলে। না বুঝলে বলো। সুস্থ কিন্তু এমনি তো আবার ঠান্ডা খুঁজছি, একটু ঠান্ডা খুঁজ সারান আর না স্যার 20 নাম্বার সেকশনটা একটু আবার বললে ভালো হতো স্যার, নেট চলে গেছিল তো। 20 নম্বর তুমি আইসে বেঁচে ছিল তো দেখি কেমন লাগে। সেকশন, আচ্ছা 19 তো বুঝছো না? না আমি গেলে চাই না তো কই তো 19 এর মতোই 20 নম্বর। আপনি চাই না 19 নম্বরে তো বলতেছে যে পাঠাই দিন। যখন তোমার এখনো লিমিটেশন পিরিয়ডটা শেষ হয় নাই, ইন দা মিন টাইম যদি কেউ লিখিতভাবে অ্যাকনলেজ করে যে আমি তোমার কাছ বা তুমি আমার কাছ থেকে টাকা পাও, তাহলে ওই দিন থেকে আবার লিমিটেশন পিরিয়ড শুরু হবে গণনা। তোমার টাইমটা বেড়ে গেল বেসিক্যালি। 20 বলতেছে যখনও লিমিটেশন পিরিয়ড শেষ হয় নাই, যদি তুমি কারোর কাছ থেকে টাকা পাও, ইন দা মিন টাইম মানে এই এই ইন বিটুইন যদি সে কোনোবার পেমেন্ট করে, লাইক সে তোমাকে 10 লক্ষ টাকা পাও, সে মনে করে 1 লক্ষ টাকা পেমেন্ট করছে, তো যেদিন থেকে পেমেন্ট করছে ওই দিন থেকে আবার টাইম গণনা শুরু হবে। মানে যেদিন পেমেন্ট করলো বেসিক্যালি ও তো স্বীকার করলো যে তুমি টাকা পাও, আবার পেমেন্ট করছে, আবার নতুন করে টাইম গণনা শুরু হবে, আবার পেমেন্ট করছে, আবার নতুন করে টাইম গণনা শুরু হবে। বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা। ইফেক্ট অফ, এবার 22 নম্বর সেকশন দেখি আমরা। হ্যাঁ, ইফেক্ট অফ সাবস্টিটিউটিং or adding new plaintiff or defendant। আচ্ছা, মামলা চলাকালীন সময়ে, মামলা চলতে চলতে অনেক সময় দেখা যায় যে কোনো একটা প্লেন্টিফ মারা গেছে, 3 জন মিলে মামলা করছিল, একজন মারা গেছে। এখন একজন যদি মারা যায় তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে কি করতে হবে? অ্যাড করতে হবে সেই জায়গায়, স্বাভাবিক কথা, তাই তো? জি স্যার। ওকে, এখন যে নতুন করে অ্যাড হলো তার জন্য টাইম লিমিটটা কতটুকু একটু দেখি। হোয়ার আফটার দ্য ইনস্টিটিউশন অফ এ সুট, মানে কি মামলা অলরেডি করা হয়ে গেছে। হোয়ার আফটার দ্য ইনস্টিটিউশন অফ দ্য সুট, মামলা করা হয়ে গেছে, তারপরের ঘটনা। এ নিউ প্লেন্টিফ অর ডিফেন্ডেড ইজ সাবস্টিটিউটেড অর অ্যাডেড, দ্য সুট শ্যাল অ্যাজ রিগার্ড হিম বি ডিমড টু হ্যাভ বিন ইনস্টিটিউটেড হোয়েন হি ওয়াজ সুমেড পার্টি। তার ক্ষেত্রে ওই লোকের ক্ষেত্রে ধরা হবে যে মামলাটা উনি যেদিন অ্যাড করা হয়েছে ওই দিন থেকে উনি ফাইল করছেন। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো 3 জন ব্যক্তি এ বি সি, এর মধ্যে থেকে এ মারা গেল। এ যদি মারা যায় তাহলে এর জায়গায় তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে অ্যাড করা হবে। এ আর বি মামলা করছে হচ্ছে, মানে এ বি সি মামলা করছিল হচ্ছে 1 তারিখ 2026 সাল, ঠিক আছে? এখন এ যদি মারা যায় তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে মনে করে যুক্ত করা হলো 1 তারিখ 2000 কত সাল, এটা 26 সালের মনে করো মে মাসের 1 তারিখে। তাহলে এদের জন্য মামলা কবে শুরু হয়েছে? 1 তারিখ জানুয়ারি 2026, ঠিক আছে? আর এর জন্য শুরু হবে মামলাটা মে মাসের 1 তারিখ জানুয়ারি মে 2026। বুঝছো? মানে যে স্যার এই ক্ষেত্রে কি একাধিক পার্টি থাকাটা ম্যান্ডেটরি? না, একাধিক পার্টি থাকা ম্যান্ডেটরি না। ওইটা যখন সিপিসি করব তখন আরো ডিটেইলে বুঝাবো তোমাদের। এই জিনিসটা আপাতত মাথায় এতটুকুই নাও, এটা বুঝতে সুবিধা হবে যদি 3 জন নিয়ে আমি আলোচনা করি। 3 জনের মধ্যে একজন মারা গেছে, তাহলে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে যেদিন আমি অ্যাড করব সেদিন থেকেই তার জন্য, মানে ওই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের জন্য মামলা শুরু হয়েছে বলে ধরা হবে। আর বাকিদের ক্ষেত্রে তো তারা আগেই মামলাটা ফাইল করছিল, ঠিক আছে? বুঝা গেল? জি স্যার। জি স্যার। আপাতত এতটুকু মাথায় রাখো যে when someone is added, when a plaintiff or defendant is added during the continuance of a suit, ওই নতুন প্লেন্টিফ অথবা ডিফেন্ডেন্টের জন্য সে যেদিন অ্যাড করা হয়েছে তাকে, সেদিন থেকেই সে বেসিক্যালি ধরা হবে যে পার্টি হয়েছে, বা সেদিন থেকে সে মামলা ফাইল করছে বলে আমরা ধরবো। বুঝছো? বাকিদের ক্ষেত্রে তারা যেদিন ফাইল করছিল, আর ইকে যেহেতু অ্যাড করা হয়েছে পরে, এর ক্ষেত্রে এ ধরবে যে এই দিন থেকে আমাকে মামলা পার্টি করা হয়েছে, বা এই দিন থেকে আমি হচ্ছে মামলা ফাইল করছি। বুঝছো? জি স্যার। আচ্ছা, ওকে। স্যার 21 নাম্বার সেকশনটা কি বাদ দিছেন? 21 বাদ, 21 লাগবে না, প্রশ্ন হয় না কখন। 22 দেখি আমরা। হ্যাঁ, 22-এর আরেকটা অংশ আছে, এটার একটা এক্সেপশন আছে। এই জিনিসটা অ্যাপ্লাই হয় না কাদের ক্ষেত্রে দেখো তো?
হোয়ার এ স্যার প্লেনটিপ আপনি ইজ, এই যে তিনজন ব্যক্তির কথা বললেন এটা কত নাম্বার সেকশন বললেন? আমরা 22 পড়তেছি, 21 পড়ি নাই আমরা। স্যার এই যে তিনজন ব্যক্তি মারা গেল ওই যে একজন রিপ্রেজেন্টেটিভ, এটা কি 22 সেকশন? 22 আচ্ছা দেখো, তার মানে আমরা কি বুঝলাম, যে তিনজনের মধ্যে একজন যদি মারা যায়, তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে আমরা যেদিন অ্যাড করব, ওই ব্যক্তির ক্ষেত্রে ধরা হবে উনিকে যেদিন অ্যাড করা হয়েছে সেদিন থেকে সে মামলাটা ফাইল করছে, ওই ব্যক্তির ক্ষেত্রে। বাকি দুইজনের ক্ষেত্রে কি, তারা যেদিন ফাইল করছিল সেদিন থেকে আমরা ধরবো। এখন পয়েন্ট হচ্ছে, এই জিনিসটার একটা এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে যদি মনে করো প্লেনটিভ 3 জন, ডিফেন্ডেন্ট 3 জন, ওকে, অথবা ডিফেন্ডেন্ট 2 জন, এমন হতে পারে না একটা মামলার ক্ষেত্রে প্লেনটিভ 3 জন, ডিফেন্ডেন্ট 2 জন জি স্যার হতেই পারে। স্যার হতে পারে। অনেক সময় প্লেনটিভকে ডিফেন্ডেন্ট এবং ডিফেন্ডেন্টকে প্লেনটিভ বানানো হয়। অনেক কেস আছে এরকম, প্লেনটিভকে ডিফেন্ডেন্ট এবং ডিফেন্ডেন্টকে প্লেনটিভ বানানো হয়। বুঝছো? কোন ক্ষেত্রে হয়? পার্টিশনের মামলাতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। পার্টিশন মানে কি? পার্টিশন মানে হচ্ছে বাটোয়ারার যে মামলাটা, বাবার কাছ থেকে সম্পত্তি আসছে 3 ভাইয়ের ভেতরে, তো 3 ভাই এখন ঠিক করবে যে তারা আসলে কোন অংশটা কে নেবে, তখন তারা একে অপরের বিরুদ্ধে মামলা করে, এটাকে বলে পার্টিশন কেস। এই পার্টিশন সুটের ক্ষেত্রে অনেক সময় প্লেনটিভ ডিফেন্ডেন্টের জায়গায় চলে যায়, ডিফেন্ডেন্ট প্লেনটিভের জায়গায় চলে যায়। এটা অনেক কি বলে রেয়ার কেসে হয়, সব সময় হয় না। একটা কেস আছে, এই কেসের ছবিটা আমি তোমাকে দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো অনেক সময় প্লেনটিভ যখন ডিফেন্ডেন্ট হয় বা ডিফেন্ডেন্ট যখন প্লেনটিভ করা হয় মামলা চলাকালীন সময়, তখন তাদের ক্ষেত্রে ধরা হবে যখন মামলাটা প্রথম ফাইল হয়েছিল তখন থেকেই তারা পার্টি। এটা এমন না যে তাকে যেহেতু নতুন করে অ্যাড করা হয়েছে বা ইয়ে করা হয়েছে তখন থেকে পার্টি। কারণ প্রথম অংশে তো আমরা এটাই দেখছিলাম যে যখন নতুন ব্যক্তি আসে তখন থেকে তাকে বলা হয় যে ইউ আর এ পার্টি ফ্রম দিস টাইম। বাট এটার এক্সেপশন হচ্ছে যখন প্লেনটিভকে ডিফেন্ডেন্ট, ডিফেন্ডেন্টকে প্লেনটিভ করা হয়, তখন ধরা হবে যে তারা প্রথম থেকেই মামলার অংশ ছিল। বুঝছো? জি স্যার। বাকিদের কনফিউশন আছে কোনো? স্যার কনফিউশন দুই আছে কোনো? একটু কনফিউশন আছে। সীমা তোমার কথা বুঝি নাই, আরেকবার বলো। স্যার 22-এর 2টা আর একবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। 22-এর 2-তে 22-এর 1-এর এক্সেপশন নিয়ে বলা আছে। 22-এর 1-এ বলা আছে যে 3 জন ব্যক্তির ভেতরে বা প্লেনটিভের ভিতরে যখন বা ডিফেন্ডেন্টের ভিতরে হোয়াট এভার ইট ইজ, নতুন কোনো ব্যক্তিকে অ্যাড করা হয় বা সাবস্টিটিউট করা হয়, তাহলে নতুন ব্যক্তির ক্ষেত্রে কি, যিনি ঘটনাটা পুরোটাই নতুন না, নতুন ব্যক্তির ক্ষেত্রে তো ঘটনাটা পুরোটাই নতুন, সে তো জানতো না যে কোন একটা মামলা হয়েছে কিনা। তাহলে যেহেতু তার কাছে ঘটনাটা নতুন, তাহলে তার ক্ষেত্রে আমরা ধরবো যে যেদিন থেকে তাকে পার্টি বানানো হয়েছে সেদিন থেকেই সে মামলার অংশ বা সেদিন থেকে সে মামলাটা ফাইল করছে। বাট এটার এক্সেপশন হচ্ছে যখন কোনো মামলাতে প্লেনটিভকে ডিফেন্ডেন্ট আর ডিফেন্ডেন্টকে প্লেনটিভ বানানো হবে, তখন এই সব ক্ষেত্রে যদিও তারা পরবর্তীতে অ্যাড হয়েছে তারপরেও ধরা হবে তারা প্রথম থেকেই মামলার অংশ। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। খন্দকার আসপিয়া আসো। জি স্যার। বুঝছো? জি। আচ্ছা, টুম্পা আসছো? টুম্পা, হ্যালো, হাই টুম্পা, কথা বলো। এর মাইকে সমস্যা থেকেই যায়। স্যার ও মেবি ওই যে রেকর্ড করতেছে তো এই জন্য কথা বলতে পারতেছে না। ওকে ওকে, কথা বলতে হবে না। স্যার রেকর্ড আরুফা করতেছিলাম বুঝছো? এই জন্য কথা বলতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ বুঝছো তো, না বুঝলে বলো। জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, 23 নম্বর সেকশনটা বুঝতে হলে একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের। যদি কোনো ব্যক্তি তোমার বাড়ির ভেতরে এসে বসে আছে, এটাকে কি ধরনের রং বলে বলো তো? ট্রেসপাস বলে না? ট্রেসপাস। ট্রেসপাস স্যার। জি স্যার। আচ্ছা, ট্রেসপাসকে বলা হয় একটা কন্টিনিউইং রং। কন্টিনিউইং মানে কি, যে যতক্ষণ পর্যন্ত আছে পুরো সময়টাই ধরে সে রং করতেছে, তাই না?
জি স্যার। মানে এটার কজ অফ অ্যাকশন কি? কজ অফ অ্যাকশন প্রতিটা সময় তো কজ অফ অ্যাকশন অ্যারাইজ হচ্ছে, মুহূর্তে মুহূর্তে জি কজ অফ স্যার। অ্যাকশন অ্যারাইজ হচ্ছে। সে যতক্ষণ দাঁড়ায় আছে ততক্ষণ পর্যন্ত কজ অফ অ্যাকশন অ্যারাইজ হচ্ছে। এইসব ক্ষেত্রে কবে থেকে তুমি টাইম গণনা শুরু হবে? ইন কেস অফ এ কন্টিনিউইং ব্রিচ অফ এ কন্ট্রাক্ট অ্যান্ড ইন কেস অফ এ কন্টিনিউইং রং ইন্ডিপেন্ডেন্ট অফ এ কন্ট্রাক্ট, এ ফ্রেশ পিরিয়ড অফ লিমিটেশন বিগিনস টু রান এভরি মোমেন্ট, এই যে দেখো, at every moment of the time during which the breach or wrong as the case may be, যতক্ষণ পর্যন্ত ওই ঘটনা ঘটতেছে ততক্ষণ পর্যন্ত প্রতি মুহূর্ত থেকে তোমার নতুন করে সময় গণনা শুরু হবে। তার মানে আমরা লাস্ট টাইম যেটা, আই মিন, মানে দেখো, সে 10 মিনিট বা 10 দিন বা 15 দিন ধরে সে তোমার বাড়ির ভেতরে দখল করে বসে আছে বা তোমার কবজা করে বসে আছে, তাহলে প্রতি মুহূর্তেই তো তোমার টাইম গণনা শুরু হচ্ছে, মানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হচ্ছে, তাই না? প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে। তাহলে তোমার জন্য সব থেকে সাফিসিয়েন্ট কোনটা? লাস্ট টাইম থেকে ধরা শুরু করবা, যাতে করে টাইমটা বেশি পাও তুমি। যখন সে বের হয়ে গেছে। বুঝছো? বুঝা গেল? এই বনিয়ামিন, বুঝছো? এই বেটা গেছে তুই। স্যার আরেকবার জি একটু স্যার। বলেন। শামিমা, বুঝছো? বোঝো নাই না? না স্যার আরেকবার একটু। আচ্ছা, এটা হচ্ছে এমন যে কিছু কিছু ঘটনা আছে যেগুলোকে বলা হয় কন্টিনিউইং রং। কন্টিনিউইং রং মানে হচ্ছে, মনে করো একটা ব্যক্তি তোমার বাড়ির মধ্যে এসে দাঁড়ায় আছে, বা তোমার বাড়ির মধ্যে এসে দাঁড়ায় থাকলে তো আসলে কেউ মামলা করে না। তোমার বাড়ির কিছু অংশ সে দখল করে বসে আছে, অথবা সেখানে এসে ঢুকে বসে আছে, অথবা সেটা বেড়া দিয়ে ফেলছে তোমার ওই জায়গার ভিতরে। তো এই যে জিনিসগুলোকে বলা হয় কন্টিনিউইং রং। কন্টিনিউইং রং কি ধরনের জিনিস? এগুলোকে বলা হয় ট্রেসপাস। ট্রেসপাস ইজ এ কন্টিনিউইং রং। কন্টিনিউইং শব্দটা দেখে বুঝতেছো যে এটা সব সময় চলতেছে, এই রংটা। যতক্ষণ পর্যন্ত ওই কাজটা করতেছে, যতক্ষণ পর্যন্ত ওই কাজটা বজায় রাখছে, ততক্ষণ পর্যন্ত ওইটা রং হিসেবে কাউন্টেড হচ্ছে। তো এখন তোমার জন্য বেস্ট ওয়ে কোনটা মামলা করার জন্য? যত সময় বেশি পাবা ততই ভালো তোমার জন্য, তাই না? জি তুমি স্যার। কি করবা এখানে? আইন যেটা বলতেছে সেটা হচ্ছে প্রতি মুহূর্তেই কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে। তুমি যে কোনো একটা টাইম ধরে তুমি গণনা করতে পারো সময়, বাট তোমার জন্য বেস্ট হচ্ছে একদম লেটেস্ট যে ঘটনা, আই মিন এখান থেকে শুরু করছিল সে করা, এই যে লাস্টে এখানে গিয়ে থামছে, তো এখান থেকে তুমি চাইলে টাইম গণনা করে মামলা করতে পারো। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। বাকিটা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, আর এই 24 নম্বরের জন্য ইলাস্ট্রেশনটা দেখে নিবা, এটুকু দেখলেই হবে। এটা থেকে প্রশ্ন আসবে আসলে। এমন কিছু ঘটনা আছে যে ঘটনায় আসলে কোনো ডিরেক্ট ড্যামেজ না হলে মামলা করা যায় না। ওকে, অ্যাপারেন্ট কোনো ড্যামেজ না থাকলে মামলা করা যায় না, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে বলে ধরা হয় না। তাহলে যেদিন ওই অ্যাপারেন্ট ড্যামেজটা হয়েছে ওই দিন থেকেই মামলা করতে পারবে, তার আগে পারবে না। দেখো, এ ওনস দ্য সারফেস অফ এ ফিল্ড, মানে কি? এ একটা জমির উপরের অংশের মালিক। বি ওনস দ্য সাবসয়েল। বি হচ্ছে, এ হচ্ছে উপরের অংশের মালিক, বি হচ্ছে নিচের জমির মাটির নিচের অংশের মালিক, মানে নিচে যত প্রোডাক্ট আছে। এখন বি করছে কি, ওই 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 মালপাতি তোলার জন্য খুঁড়ছে, বুঝছো? খুঁড়ছে, স্বাভাবিক কথা, নিচের মালিক সে। এখন সে খুঁড়লো, সমস্যা নেই, ইমিডিয়েট অ্যাপারেন্ট ইনজুরি নাই, উইদাউট কজিং এনি ইমিডিয়েট অ্যাপারেন্ট ইনজুরি টু দ্য সারফেস, বাট এট লাস্ট দ্য সারফেস সাবসাইডস। কিছুদিন পর দেখা গেল ওই সারফেসটা ঠিকই আছে, কিন্তু যেহেতু খুঁড়ছে, একদিন হঠাৎ করে বৃষ্টি হলো, কিছুদিন পর দেখা গেল ওপরটা ভেঙে পড়ছে। ওই যেদিন ভেঙে পড়ছে ওই দিন থেকে তুমি মামলা করবে, তার আগে তুমি করতে পারবে না, বিকজ এখানে অ্যাপারেন্ট কোনো ইনজুরি নাই তোমার। বুঝছো? স্যার আরেকবার একটু বলেন। সহজ জিনিস এটা, মানে হচ্ছে এমন, অনেক সময় দেখা যায়, এর উদাহরণটাই দেখো না, অনেক সময় দেখা যায় যে ডিরেক্ট কোনো ইনজুরি এখনো হয় নাই, যতক্ষণ না পর্যন্ত ডিরেক্ট ইনজুরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার তো কজ অফ অ্যাকশনই অ্যারাইজ হয় নাই। তো যেদিন থেকে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে সেদিন থেকে সময় গণনা করে তুমি মামলা করো, এটা বলা হয়েছে। এখন দেখো, আবার বলতেছে এ এই হচ্ছে অবস্থা কেন? উপরের অংশের মালিক জমির, বি হচ্ছে নিচের অংশের মালিক। খাওয়া দাওয়া করে আসলা নাকি? স্বাভাবিকভাবে বি করতে গেছে কি, একদিন খাওয়া দাওয়া করে নিচ আসলা? থেকে কোল বা তোমার কয়লা তুলতে গেছে, কয়লা তুলতেছে তুলতেছে গোসল 2 করা মাস যাও। 4 মাস 6 মাস 10 মাস তুলছে, 2 মাস 6 মাস 4 মাস 10 মাস তুলতেছে, সমস্যা নেই। তুমি কি এখন মামলা করলে করতে নেবে মামলা?
কারণ কি, তুমি তো নিচের অংশের মালিক না, সে তো তার জায়গায় কাজ ডাইরেক্ট করছে। কোনো স্যার ড্যামেজ হয় নাই, তাই মামলা নিবে না। হ্যাঁ, এখন তোমার অংশের তো কোনো ড্যামেজ নাই, তো তোমার অংশের হঠাৎ করে একদিন যেদিন ড্যামেজ হবে ওই দিন থেকে তুমি মামলা করতে পারবা, এবং ওই দিন থেকেই তোমার সময়টা গণনা শুরু হবে। বুঝছো? জি স্যার। এই বনিয়ামিন, বুঝছো? তুমি তো নেট চলে যায় জি তোমার স্যার। খালি খালি। বনি ভাইয়া আপনি কি এখনো হলে? না না, ঢাকাতেই। হ্যালো, আর 25 পড়াবেন নাকি 26 থেকে শুরু করবেন? 25 লাগবে না, 25 লাগবে না। 26 থেকে তো আবার এটা সাবস্টেন্টিভ পিলির জন্য লাগে, এটা পিলির জন্য। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আমরা হিসাব করব। এইসব জিনিস এখন আর অ্যাপ্লিকেবল না, সবই এখন দুনিয়াতে সবকিছু গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসাবে হিসাব করা হয়। ঠিক আছে? 26 আর 28 বলছিলেন সাবস্টেন্টিভ ল। 26 আর 28 খুব ইম্পর্টেন্ট। 26 আর 28 খুব ইম্পর্টেন্ট। জি স্যার, এই দুইটা তো বলছিলেন সাবস্টেন্টিভ ল। হ্যাঁ, এই দুটো দেখো সাবস্টেন্টিভ ল। দেখো 28টা দেখো, 28টা সহজ। এটাকে দেখো, এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি মানে কি? এক্সটিংগুইশ মানে কি? খতম। এক্সটিংগুইশ মানে শেষ হয়ে যাওয়া, নিঃশেষ, খতম হয়ে যাওয়া। সম্পত্তির স্যার এই অধিকার। ওয়ার্ডটা এত কঠিন, এই ওয়ার্ডটা না দিয়ে অন্য ওয়ার্ড ব্যবহার করতে পারে নাই যে বই লিখছে। হ্যাঁ, এই ওয়ার্ডটা না দিয়ে অন্য ওয়ার্ড দিতে পারতো। আর 1908 সালের আইন তো, এই জন্য এরকম। কি ফালতু একটা ওয়ার্ড দিয়ে রাখ। এক্সটিংগুইশ মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া বা নিভে যাওয়া বা খতম হয়ে যাওয়া। অফ রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার শেষ হওয়া। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো সোনিয়া মির্জার একটা জমি বনিয়ামিন দখল করে বসে আছে, একটা ইমুভেবল প্রপার্টি, ঠিক আছে? সে দখল করছে। এখন সোনিয়া মির্জার উচিত কি? মামলা করা। কি করা? মামলা করা। কি মামলা করা? তার রিকভারি প্রপার্টি রিকভারি অফ পজেশন। পজিশন। রিকভারি অফ পজেশনের মামলা করা, তাই তো? জি স্যার। আর সে যদি না করে বসে থাকে মামলা, বসে থাকলে তো টাইম আছে 12 বছর। যদি আমি কোনো পদক্ষেপ না নেই তাহলে তো 12 বছর পরে মামলা করলেও আমি সেই জমি আর পাবো না, কারণ ও এই যে তখন কথা অলরেডি এখানে বলা। দখলে চলে যাবে। কারণ 12 বছরের পর মধ্যে হ্যাঁ, যদি আমি করি তাহলে আমি আর কি পাবো? এক্স্যাক্টলি। তাহলে লিমিটেশন অ্যাক্টে কি বলে? তোমার একটা নির্দিষ্ট টাইম দিছে মামলা করার, তুমি যদি নির্দিষ্ট টাইমের মধ্যে মামলা না করো তাহলে তোমার তাহলে ওর রাইটটা পজিশনে চলে যাবে। ওই রাইটটা তোমার শেষ হয়ে যাবে। বুঝছো? দ্যাট জি রাইট স্যার। উইল বি এক্সটিংগুইশড। ওকে, বুঝা গেল? জি স্যার। এখন কারণ স্যার মামলা করার ক্ষেত্রে তো আমাদের টাইম লিমিট বাড়ানোর কোনো সুযোগ নেই, তো সেই ক্ষেত্রে আমাদের মামলা করার সময়টা শেষ হয়ে গেলে আমাদের সেই অধিকারটাও শেষ হয়ে যাবে। অধিকারটাও শেষ হয়ে যাবে। তো এইখানে দেখো, প্রশ্ন হলো সোনিয়া মির্জা কবে থেকে মামলা করার অধিকার তার আসলো? এটাও একটা পয়েন্ট, তাই না? যদি এমন হয় সোনিয়া মির্জা বনিয়া ইয়ামিনকে হচ্ছে ভাড়া দিছে, থাকার জন্য পারমিশন দিছে সে, তাহলে কি তোমার 12 বছর কেন, যদি 50 বছরও থাকে তারপরেও কি তার টাইম শেষ হবে? মানে তার কি না তোমার স্যার, সে তো টাকা দিয়ে ভাড়াই থাকতেছে, রেন্টে আছে। হবে না? বুঝছো? কারণ কি? কারণ হচ্ছে ও পারমিশন নিয়ে আসছে বনিয়ামিন ওখানে, সোনিয়া মির্জার পারমিশন নিয়েই সেখানে আছে। দ্যাটস ওয়াই এখানে কোনো ধরনের তোমার অ্যাডভার্স পজিশনের কোনো ক্লেম নাই। কারণ আরেকটা পয়েন্ট হচ্ছে, মানে বেসিক্যালি এখানে কয়েকটা জিনিস হতে হবে। বনিয়ামিন জোর করে ঢুকছে ওখানে, সোনিয়া মির্জা জানে যে ওখানে বনিয়ামিন জোর করে ঢুকছে, ও জেনে শুনে তোমার 12 বছর ধরে বসে আছে। এই তিনটা ঘটনা যদি হয় তখন তোমার ওই রাইটটা কি হবে? এক্সটিংগুইশ হয়ে যাবে। বুঝা গেল? স্যার এমন যদি হয় যে বুঝেছেন? বনিয়ামিন তাকে খুব প্রেসারে রাখছে বা তাকে হুমকি ধমকি দিচ্ছে মামলা না করার জন্য, তো সেই ক্ষেত্রে কোনো ব্যাপার না। হুমকি কেন? বনিয়ামিনকে যদি ধরেও রাখে তারপরেও তো তার টাইম চলে যাবে। কারণ এখানে তোমার কি হুমকি ধামকি কি কোনো ম্যাটার করে? এখানে আইনে কোথাও তোমাকে হুমকি ধামকি কথা বলা আছে?
না স্যার। মামলা মামলা করতে গেলে তো হুমকি খাইতেই হবে, এটা তো স্বাভাবিক কথা, তাই না? কিন্তু জিনিসটা যদি এমন হতো যে ফ্রড করে সে দখল করে আছে, লাইক তুমি জানো না যে তোমার প্রপার্টি দখল হয়ে আছে আরেকজনের, তোমার নলেজেও নাই, তখন যেদিন থেকে নলেজ আসবে সেদিন থেকে 12 বছর। মামলা করলে কত কিছু সিচুয়েশন ফেস করতে হয়, হুমকি দিবে, ভয় দেখাবে, লোক লোক পাঠাবে বাসায়। আর ওকে, বোঝা বিষয়টা গেল? যদি নিজেদের মধ্যে হয়, আত্মীয় স্বজনের মধ্যে, আপনার আত্মীয় স্বজন, মিউচুয়ালি থাকতে দিছে, থাকতে থাকতে একসময় বিল্ডিং বিল্ডিং করে ফেলাইছে, পরে ঝগড়া লাগার পর বললো যে জায়গাটা ছেড়ে দাও। আচ্ছা আত্মীয় স্বজনের ক্ষেত্রে এই জিনিসটা হয় অনেক সময়, মানে ভাইয়ের ভেতরে ভাই ভাই হয়, ভাই ভাই কি হয়, বাবার জি কাছ স্যার। থেকে সম্পত্তি পাইছে, এখন এরা তো কো শেয়ারার, তাই না, একে অপরের। কো শেয়ারের মানে কি, মানে অংশীদার। এখন অংশীদাররা তো স্বাভাবিকভাবেই বাপের সব সম্পত্তির প্রতিটা অংশের মালিক তারা, তো এখানে তো অ্যাডভার্ট পজিশনের কোনো সুযোগ নাই আলটিমেটলি, তাই না? কারণ কি, ও যেখানে আছে সেখানে তুমিও থাকতে পারতা, ইজেন্ট ইট? আর বর্তমান সময়ে যে একটা সমস্যা আমাদের এদিক দিয়ে, বিশেষ করে মানে আমার বাবার বাড়ির দিকে, মানে সে শুরু থেকে রাস্তার সাইডে এক ভাই থাকে, একটু ভিতরের দিকে এক ভাই বাড়ি করছে, মানে 4-5 ভাই একসাথেই, একজন দুইজন একটু রাস্তার সাথে, দুইজন একটু একটু ভিতরে, সেই থাকতে থাকতে যে এখন তারা ওইখানে যে যার মতো বাড়ি করে ফেলছে। এখন জায়গা মাপামাপি করতে গেলে বলে তুমি তো রাস্তার সামনে, তুমি জায়গা কম পাবা, আমি ভিতরে, আমি বেশি, এগুলা নিয়ে প্রায় গ্যাঞ্জাম লাগেই থাকে। কিন্তু ওই যে শুরু থেকে থাকতে থাকতে যে ওই ছোট ভাইটা হয় দেখা গেছে রাস্তার সামনে বাড়ি করে ফেলছে, এখন সে থাকতে থাকতে ওইখানে তার বাড়ি ভাঙ্গে আবার ওইখানেই বাড়ি করছে। কিন্তু জায়গা বাট শোনো, করতে গেলে স্যার এই সমস্যাগুলো লাগে। এই ক্ষেত্রেই তোমার হচ্ছে পার্টিশনের মামলা হয়, এইসব ক্ষেত্রে বাটোয়ারের মামলাটা হবে ওই ক্ষেত্রে, যদি তারা অ্যামিকেবলি বা বন্ধুত্বপূর্ণ ভাবে সেটেল না করতে পারে তাহলে পার্টিশনের মামলা করবে তারা। ওকে, এখানে অ্যাডভার্স পজিশনের মামলা হয় না। ওকে, কিন্তু কারণ কি স্যার, অ্যাডভার্স পজিশনের মামলা অংশীদার তখনই ছাড়া হয়, যদি এমনি অন্য সম্পর্কের কারণে মনে করেন মিউচুয়ালি থাকতে দিছিল, এরকম যদি হয়। অংশীদার ছাড়া মনে করো তুমি কাউকে থাকতে দিছো, পারমিশন নিয়েই তো থাকছে সে তোমার, উইথ পারমিশন যদি কেউ তোমার জমিতে ঢোকে তাহলে সে তোমার অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারবে না। তবে হ্যাঁ, সে অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারবে যেদিন থেকে, মনে করো সে উইথ পারমিশন ঢুকছিল, কিন্তু একদিন হঠাৎ করে সে হস্টাইল হয়ে গেল। হস্টাইল মানে তো বোঝো, সে বললো যে আমি এই জমি আমার, তোমার না। ওই যেদিন থেকে বলছে আমার, ওই দিন থেকে 12 বছর মধ্যে মামলা করতে হবে তোমাকে। মনে করো সে 40 বছর ধরে তোমার সাথে বন্ধুত্বপূর্ণ ভাবে আছে, সে প্রতিদিন তোমার সাথে খাতির করে এবং বলে যে ভাই জমিটা তো আপনারই, তুমি থাকতে দিছো তাকে 40 বছর ধরে। 40 বছরের মাথায় হঠাৎ করে তার মনে হলো আমি হস্টাইল হয়ে গেল, সে সে বললো এই জমি আমার, আমি এখন থেকে এই বাড়ি বানাবো বা অমুক করবো তমুক করবো, ওই দিন থেকে তোমার 12 বছরের ভেতর মামলা করবে তখন, বুঝছো? মানে বিকজ কজ অফ অ্যাকশন ওই দিন অ্যারাইজ হবে তোমার। স্যার এমন যদি হয় বুঝছো? মানে ক্লোজ আত্মীয় আপনার জায়গায় এক্সচেঞ্জ করছে একজন আরেকজনের জায়গায়, তখন হ্যাঁ, একজন আরেকজনের জায়গায় এক্সচেঞ্জ করছে তো, তারপরে আপনার 10, 15, 20 বছর পরে মনে হইলো যে না, আমি ওই জায়গাটা আমি নিব। কোনটার দাবি একটু উদাহরণ দিয়ে বোঝাও। যেমন মনে করেন স্যার, আপনি আমি চাচাতো ভাই, তো হুম আপনি আমার জায়গায় বাড়ি করছেন, আমি আপনার জায়গায় দলিল, আপনার হুম, জায়গায় আপনি যার এক্ষেত্রে জায়গায় বাড়ি করছেন সেই দলিল তো আমার কাছে আছে না। 10, 15 বছর পরে আমি বললাম যে এখন আমার জায়গাটা দাও, আমি ওই জায়গাটা আমার লাগবে, এরকম যদি হয়। মানে মৌখিক ভাবে এক্সচেঞ্জ হয়েছিল তাই তো? জি, মৌখিক ভাবে সম্পর্ক ভালো ছিল যার কারণে। মৌখিক ভাবে এক্সচেঞ্জের কোনো ভ্যালিডিটি নাই সবার আগে, এক্সচেঞ্জ ইট মাস্ট বি রেজিস্টার্ড যদি এক্সচেঞ্জ হতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন তারা এক্সচেঞ্জ করে নিয়েছিল মুখে মুখে, করার পরে সে ওইখানে বাড়ি বানাইছে, তুমিও বাড়ি বানাইছো আমার জায়গায়, আমি বাড়ি বানাইছি তোমার জায়গায়, তাই তো? জি স্যার। এন্ড আমি যেদিন বাড়ি বানাচ্ছি ওই দিনই বেসিক্যালি আমি আমি কোর্ট ধরে নেবে, আমি এটা তোমাকে প্র্যাকটিক্যাল সিনারিওটা বলতেছি, কোর্ট ধরে নেবে ওই দিন আমি হস্টাইল হয়ে গেছিলাম। আমি যেহেতু বাড়ি বানাচ্ছি তোমার তো বোঝা উচিত ছিল যে বাড়ি যেহেতু বানাই ফেলতেছে তার মানে কি 12 বছর বা 3 বছর পর কি আমি চাইলে সে জমি ফেরত দেবে? না স্যার। দেবে দেবে না। সো ওই দিন থেকে হস্টাইল হয়ে গেছে ধরে নিতে হবে, আচ্ছা, তাহলে বুঝছো? এটা আর পাওয়ার কোনো অধিকার নাই, তাই তো?
পাওয়ার প্রতিকার কি? সে অ্যাডভার্স পজিশনের ভিতরে চলে গেছে জিনিসটা, মানে সে যেহেতু 12 বছর ধরে বাড়ি বানায় আছে ওইখানে, তুমি কিছু বলো নাই এতদিন, তো স্বাভাবিকভাবে সে কি আর ফেরত দেবে? কোর্ট তো আইন তো ধরে নেবে যে তুমি 12 বছর বসেছিলা, তার মানে তুমি পারমিট করছো তাকে থাকার জন্য। জি স্যার, বুঝতে পারলাম। স্যার বুঝে গেল? ক্লাসের আর 6 মিনিট আছে। 6 মিনিট, আমি একটা লিংক দিচ্ছি, ওইটাই জয়েন করো, ঠিক আছে? ওকে স্যার।